এক, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর 145 ধারার বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেন। সঠিক উত্তর গ। আদেশ জারির সময়কে দখলে ছিল। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট মূলত বিরোধপূর্ণ স্থাবর সম্পত্তির মালিকানা নির্ধারণ করেন না, বরং শান্তি ভঙ্গের আশঙ্কা দূর করতে আদেশ জারির সময় বা তার ঠিক 2 মাস পূর্বে প্রকৃতপক্ষে কে দখলে ছিল তা নির্ধারণ করেন। 2. দেওয়ানি মামলার একজন বিবাদী যিনি একটি ফৌজদারি মামলায় কারাবন্দী আছেন, তার উপর সমন জারির উপায় কি? সঠিক উত্তর গ। সংশ্লিষ্ট কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে। ব্যাখ্যা দেওয়ানি কার্যবিধি সিপিসি এর অর্ডার 5 রুল 24 অনুযায়ী বিবাদী যদি কারাগারে বন্দী থাকেন, তবে সমন্বী কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার জেলা নিকট পাঠাতে হবে এবং তিনি তা বিবাদীর ওপর জারি করবেন। 3. যেসব অপরাধ করার চেষ্টার জন্য দ্য পিনাল কোড 1860 এর কোন সুনির্দিষ্ট বিধান নেই, সেসব অপরাধের চেষ্টার জন্য কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ কত? সঠিক উত্তর গ। মূল অপরাধের অর্ধেক। ব্যাখ্যা দণ্ডবিধির 511 ধারা অনুযায়ী যেসব অপরাধের চেষ্টার জন্য সুনির্দিষ্ট কোনো শাস্তির বিধান নেই, সেক্ষেত্রে মূল অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ মেয়াদের অর্ধেক half of the longest term পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে। 4. The Code of Civil Procedure 1908 এর আদেশ 18 বিধি 4 ক অনুসারে সাক্ষীর জবানবন্দি কিভাবে গ্রহণ করা যাবে? সঠিক উত্তর গ। হলফনামার মাধ্যমে। ব্যাখ্যা সিপিসি র 18 আদেশের 4 ক বিধি অনুযায়ী পরীক্ষার জন্য ডাকা সাক্ষীদের জবানবন্দি এক্সামিনেশন ইন চিফ হলফনামা বা এফিডেভিটের মাধ্যমে আদালতে পেশ করতে হয়। 5. চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হলে বাদী। সঠিক উত্তর খ। ক্ষতিপূরণের মামলা করতে পারবে না। ব্যাখ্যা সুনির্দিষ্ট প্রতিকার আইন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 29 ধারা অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের স্পেসিফিক পারফরম্যান্স মামলা খারিজ হয়ে গেলে ওই চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিপূরণের জন্য বাদী নতুন করে কোনো মামলা করতে পারেন না। 6. কোন ব্যক্তিকে তার আইনসম্মত অধিকার থাকা সত্ত্বেও কোন নির্দিষ্ট দিকে যেতে ইচ্ছাকৃতভাবে বাধা দিলে তাকে বলি? সঠিক উত্তর ক। wrongful restraint। ব্যাখ্যা দণ্ডবিধির 339 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির আইনসঙ্গত অধিকার থাকা সত্ত্বেও তাকে কোনো একটি নির্দিষ্ট দিকে যেতে বাধা দিলে তা wrongful restraint সদয় অবরোধ হিসেবে গণ্য হয়। 7. The Code of Criminal Procedure 1898 এর 403 ধারায় কোন নীতি স্বীকৃত হয়েছে? সঠিক উত্তর খ। Rule against double jeopardy। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধির 403 ধারায় ডাবল জেপার্ডি বা একই অপরাধের জন্য দুবার বিচার না করার নীতি
ওয়াটারফলস গঙ্গা তো ওয়াটারফলস ব্যক্ত করা হয়েছে। 08 ক ঢাকায় একটি খুনের অভিযোগে অভিযুক্ত। কোন ঘটনাটি প্রাসঙ্গিক নয়? সঠিক উত্তর ঘ ক খারাপ চরিত্রের ব্যক্তি। ব্যাখ্যা সাক্ষ্য আইন এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী ফৌজদারি মামলার আসামি পূর্বে খারাপ চরিত্রের অধিকারী ছিল। ব্যাড ক্যারেক্টার এই তথ্যটি সাধারণত অপ্রাসঙ্গিক। ধারা 54 যদি না তার ভালো চরিত্র সম্পর্কে পূর্বে কোনো সাক্ষ্য দেওয়া হয়ে থাকে। অন্য অপশনগুলো আলিবি বা ঘটনাস্থলে অনুপস্থিতি প্রমাণ। ধারা 11 অনুযায়ী প্রাসঙ্গিক। 09 কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায়? সঠিক উত্তর ঘ যে চুক্তি ভঙ্গের আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার নয়। ব্যাখ্যা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 গ ধারা অনুযায়ী যদি চুক্তি ভঙ্গের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ দ্বারা যথাযথ প্রতিকার পাওয়া সম্ভব না হয়, তবে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ বা কার্যকর করা যায়। 10 চিটিং প্রমাণের জন্য নিচের কোনটি প্রমাণ করা আবশ্যক? সঠিক উত্তর ক ডিসেপশন। ব্যাখ্যা দণ্ডবিধির 415 ধারা অনুযায়ী প্রতারণা বা চিটিং এর মূল উপাদানই হল প্রবঞ্চনা বা ডিসেপশন, ছলনা, অসৎ উদ্দেশ্যে বিভ্রান্ত করা। 11 ক এর জন্য জমি কেনার উদ্দেশ্যে টাকা গ্রহণ করে অসাধুভাবে নিজের কাজে ব্যবহার করে। এটি হবে সঠিক উত্তর ক ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। ব্যাখ্যা দণ্ডবিধির 405 ধারা অনুযায়ী বিশ্বাসের উপর ভিত্তি করে কোনো সম্পত্তি বা টাকা অর্পণ করার পর কেউ যদি তা অসাধুভাবে নিজের কাজে আত্মসাৎ করে, তবে তা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হয়। 12 কোন আইনের অধীনে বাংলাদেশ বার কাউন্সিল গঠিত? সঠিক উত্তর খ দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। ব্যাখ্যা রাষ্ট্রপতি 1972 সালের 46 নম্বর আদেশ দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে গঠিত হয়। 13 দি এভিডেন্স অ্যাক্ট 1872 30 ধারা অনুযায়ী কখন আদালত একজন আসামির দোষ স্বীকারোক্তি অপর আসামির বিরুদ্ধে বিবেচনায় নিতে পারে? সঠিক উত্তর ক যখন তারা একই অপরাধে একই সাথে বিচারের সম্মুখীন। ব্যাখ্যা সাক্ষ্য আইনের 30 ধারা অনুযায়ী যখন একাধিক ব্যক্তির একই অপরাধের জন্য যৌথ বিচার জয়েন্ট ট্রায়াল চলতে থাকে এবং তাদের মধ্যে একজন নিজের ও অন্য সহযোগীর দোষ স্বীকার করে জবানবন্দি দেন, তখন আদালত তা অন্য আসামির বিরুদ্ধেও বিবেচনায় নিতে পারেন। 14 ক এর বিরুদ্ধে 1000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 30 দিনের কারাদণ্ডের আদেশ হয়। 15 দিন কারাদণ্ড ভোগের পর ক 500 টাকা পরিশোধ করে। এক্ষেত্রে পরবর্তী ফলাফল কি হবে? সঠিক উত্তর খ কারামুক্ত হবে। তবে
আরো 500 টাকা পরিশোধ করতে হবে। ব্যাখ্যা দণ্ডবিধি 69 ধারা অনুযায়ী অনাদায়ী অর্থদণ্ডের একটি অংশ আনুপাতিক হারে পরিশোধ করলে কারাদণ্ডের মেয়াদও সেই অনুপাতে কমে যাবে। যেহেতু অর্ধেক টাকা পরিশোধ করা হয়েছে এবং অর্ধেক সময় 15 দিন ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, তাই সে তাৎক্ষণিক মুক্তি। কোন ক্ষেত্রে চুক্তি রদ করার মোকদ্দমা দায়ের করা যায়? সঠিক উত্তর হ, যে ক্ষেত্রে চুক্তিটি বাদী কর্তৃক বাতিলযোগ্য। ব্যাখ্যা সুনির্দিষ্ট প্রতিকার আইন, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 35 ধারা অনুযায়ী কোন চুক্তি যদি বাদীর ইচ্ছায় বাতিলযোগ্য, ভয়েডেবল বা অবৈধ হয়, তবে তিনি চুক্তি রদের রেসিশন অফ কন্ট্রাক্ট মামলা করতে পারেন। 24 খালাসের আদেশের বিরুদ্ধে সরকার আপিল না করলে এজাহারকারী ওই আদেশের বিরুদ্ধে করতে পারবে। সঠিক উত্তর হ, রিভিশন। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধি সিআরপিসি 439 ধারা অনুযায়ী খালাসের আদেশের বিরুদ্ধে সরকার আপিল না করলে মামলার সম্পূর্ণ পক্ষ বা এজাহারকারী হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করতে পারেন। 25 ফৌজদারি আপিল শুনানির সময় আপিলকারীর আইনজীবী অনুপস্থিত থাকলে সঠিক উত্তর হ, আপিলটি গুণাগুণে অন মেরিট নিষ্পত্তি করতে হবে। ব্যাখ্যা ফৌজদারি আপিলকারীর আইনজীবী অনুপস্থিত থাকলেও আদালত আপিলকে সরাসরি খারিজ করতে পারেন না। রেকর্ড ও নথিপত্র পর্যালোচনা করে গুণাগুণের মেরিট ভিত্তিতে মামলার রায় দিতে হয়। 26 দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 24 ধারায় মোকদ্দমা স্থানান্তরের সাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে। সঠিক উত্তর হ, জেলা জজ ও হাইকোর্ট বিভাগকে। ব্যাখ্যা দেওয়ানি কার্যবিধি সিপিসি 24 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ এবং জেলা জজ আদালত যেকোনো পর্যায়ে সংযোগে বা কোনো পক্ষের আবেদনে অধীনস্থ আদালত থেকে মামলা স্থানান্তর বা প্রত্যাহার করতে পারেন। 27 দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 প্রথম তফসিলে তামাদির মেয়াদ উল্লেখ না থাকলে কজ অফ অ্যাকশন উদ্ভব হওয়ার সময় থেকে বছরের মধ্যে মামলা করতে হয়। সঠিক উত্তর হ, 6 ব্যাখ্যা তামাদি আইনের প্রথম তফসিলের 120 অনুচ্ছেদ লিমিটেশন অ্যাক্ট আর্টিকেল 120 একটি অবশিষ্টাংশ ধারা রেজিডুয়ারি আর্টিকেল। যে মামলার ক্ষেত্রে তামাদির কোনো নির্দিষ্ট মেয়াদ দেওয়া নেই, তার তামাদির মেয়াদ হবে কারণ বা রাইট টু সু উদ্ভব হওয়ার পর থেকে 6 বছর। 28 দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 9 ধারার মামলার বিক্রির বিরুদ্ধে সম্পূর্ণ ব্যক্তি কি করতে পারেন? সঠিক উত্তর হ, রিভিশন। ব্যাখ্যা 9 ধারার স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার অধীনে প্রদত্ত কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল বা রিভিউ চলে না, তবে সম্পূর্ণ পক্ষ সংশ্লিষ্ট উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারেন। 29 দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 আদেশ 21 বিধি 30 অনুসারে কারাদণ্ড দেওয়া হয় প্রধানত। সঠিক উত্তর হ, দায়িত্বে বিক্রির অর্থ পরিশোধে বাধ্য করার জন্য। ব্যাখ্যা দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 30 বিধি অনুযায়ী দেওয়ানি কারাদণ্ড সিভিল ইমপ্রিজনমেন্ট কোনো শান্তিমূলক ব্যবস্থা নয়, বরং এটি দায়িত্বে বিক্রিদার বা আদালতের পাওনা অর্থ পরিশোধে বাধ্য করার একটি দেওয়ানি চাপ বা কৌশল। 30
যথাযথ হেফাজতকারীর কাছ থেকে উত্থাপিত ৩০ বছরের পুরনো দলিল সম্পর্কে অনুমানের ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক উত্তর খ। দলিলটি যথাযথভাবে সম্পাদিত। ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ৯০ ধারা অনুযায়ী যদি কোনো দলিল ৩০ বছরের পুরনো হয় এবং তা যথাযথ হেফাজত প্রপার কাস্টাডি থেকে পেশ করা হয়, তবে আদালত ধরে নিতে পারেন যে দলিলটি যথাযথভাবে স্বাক্ষরিত এবং সম্পাদিত হয়েছিল। ৩১ সাক্ষীর ১৬১ ধারার জবানবন্দি ব্যবহার করা যেতে পারে। সঠিক উত্তর ক। উক্ত সাক্ষীর বক্তব্যের বৈপরীত্য দেখানোর জন্য। ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির ১৬২ ধারা অনুযায়ী পুলিশ কর্তৃক ১৬১ ধারায় রেকর্ডকৃত জবানবন্দি কেবল সাক্ষ্য আইনের ১৪৫ ধারা মোতাবেক আদালতে ওই সাক্ষীর বক্তব্যের বৈপরীত্য বা অসঙ্গতি কন্ট্রাডিকশন প্রমাণের জন্য আসামি পক্ষ ব্যবহার করতে পারে। ৩২ ডাকাতির সাথে খুনের অপরাধে সর্বনিম্ন নিচের কোন শাস্তিটি দেওয়া যেতে পারে? সঠিক উত্তর ক। যাবজ্জীবন কারাদণ্ড। ব্যাখ্যা: দণ্ডবিধির ৩৯৬ ধারা অনুযায়ী খুনসহ ডাকাতি ডকাইটি উইথ মার্ডার শাস্তি হল মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। বিকল্পগুলোর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড হল আইনসম্মত সর্বনিম্ন রূপ। ৩৩ ক। বিশেষজ্ঞ হিসেবে আদালতে মতামত প্রদান করেন। অন্য একজন বিশেষজ্ঞ খ। একই বিষয়ে ভিন্ন মতামত প্রদান করেন। খ এর মতামত সঠিক উত্তর ক। প্রাসঙ্গিক। ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ৪৬ ধারা অনুযায়ী কোনো বিশেষজ্ঞের মতামতের পক্ষে বা বিপক্ষে যায় এমন যেকোনো তথ্য বা অন্য বিশেষজ্ঞের ভিন্ন মতামত আদালতে প্রাসঙ্গিক রেলেভেন্ট হিসেবে গণ্য হয়। ৩৪ যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা হবে। সঠিক উত্তর খ। সশ্রম। ব্যাখ্যা: দণ্ডবিধির ৫৩ ধারার ব্যাখ্যা এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড imprisonment for life সর্বদা সশ্রম কারাদণ্ড rigorous imprisonment হিসেবে গণ্য হয়। ৩৫ নাবালক শরীকের অংশসহ বাটোয়ারা মামলায় আদালতে কোড অফ সিভিল প্রসিজার ১৯০৮ এর আদেশ ৩২ বিধি ৩ অনুযায়ী আপসনামা দাখিল করা হলে এক্ষেত্রে সঠিক উত্তর খ। নাবালকের অভিভাবক আদালতের অনুমতি ছাড়া আপসনামায় স্বাক্ষর করতে পারবেন না। ব্যাখ্যা: সিপিসি ৩২ আদেশের ৭ বিধি প্রশ্নপত্রে অসাবধানতাবশত বিধি ৩ লেখা হয়েছে অনুযায়ী নাবালকের পক্ষে নিযুক্ত কোনো অভিভাবক আদালতের সুনির্দিষ্ট অনুমতি ছাড়া মামলার কোনো আপোস বা চুক্তিতে স্বাক্ষর করতে পারেন না। ৩৬ এক্স পার্টি বিক্রি বাতিলের আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি? সঠিক উত্তর ঘ। বিবাদীর অনুপস্থিতির কারণ ছিল কিনা। ব্যাখ্যা: সিপিসি ৯ আদেশের ১৩ বিধি অনুযায়ী একতরফা বা এক্স পার্টি বিক্রি বাতিলের জন্য বিবাদীকে আদালতে প্রমাণ করতে হয় যে তার উপর সমন যথাযথভাবে জারি হয়নি অথবা শুনানির দিন আদালতে উপস্থিত না হওয়ার পেছনে তার যথেষ্ট কারণ সাফিসিয়েন্ট কজ ছিল। ৩৭ অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির ন্যূনতম বয়স। সঠিক উত্তর খ। ২১ বছর। ব্যাখ্যা: বাংলাদেশ বা
ব্যাখ্যা বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার 1972 এর 27 ক অনুচ্ছেদ অনুযায়ী কোন ব্যক্তির আইনজীবী হিসেবে তালিকাভুক্ত বা এনরোলমেন্টের জন্য ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। 38 সাক্ষীকে কি অশালীন প্রশ্ন করা যাবে? সঠিক উত্তর ঘ আদালতের অনুমতি সাপেক্ষে করা যাবে। ব্যাখ্যা সাক্ষ্য আইনের 151 ধারা অনুযায়ী আদালত যেকোনো অশোভন বা অশ্লীল প্রশ্ন indecent or scandalous questions নিষিদ্ধ করতে পারেন যদি না তা মামলার মূল বিচার্য বিষয়ের সাথে সরাসরি সম্পর্কিত হয়। অর্থাৎ ক্ষেত্রবিশেষে আদালতের অনুমতি সাপেক্ষে তা করা যেতে পারে। 39 সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ কত সময়ের কারাদণ্ড দেওয়া যায়? সঠিক উত্তর গ 2 বছর। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধির 262 ধারা অনুযায়ী সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল ক্ষেত্রে আদালত সর্বোচ্চ 2 বছর পর্যন্ত মেয়াদের কারাদণ্ড প্রদান করতে পারেন। 40 রিসিভার নিয়োগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি? সঠিক উত্তর ক বিষয়টি ন্যায়সঙ্গত এবং পক্ষদের জন্য সুবিধাজনক কিনা। ব্যাখ্যা দেওয়ানি কার্যবিধির 40 আদেশের এক বিধি অনুযায়ী আদালত যখনই এটিকে ন্যায়সঙ্গত এবং সুবিধাজনক জাস্ট এন্ড কনভিনিয়েন্ট মনে করবেন তখনই বিরোধপূর্ণ সম্পত্তির সুরক্ষায় রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারেন। 41 দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর সার্বিক দর্শনের সঙ্গে কোন বক্তব্যটি সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ? সঠিক উত্তর ঘ নিজ অধিকার রক্ষায় অযৌক্তিক নিষ্ক্রিয়তাকে নিরুৎসাহিত করা। ব্যাখ্যা তামাদি আইনের মূল দর্শনই হল vigilantibus non donitibus juris subvenit অর্থাৎ আইন সর্বদা সচেতন ব্যক্তিকে সাহায্য করে, ঘুমন্ত বা উদাসীন ব্যক্তিকে নয়। এটি অধিকার প্রয়োগে বিলম্ব বা অলসতাকে নিরুৎসাহিত করে। 42 দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর 167 ক ধারায় কি সম্পর্কে বলা হয়েছে? সঠিক উত্তর গ সাক্ষীর জবানবন্দি। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধির 167 ক ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক ঘটনার তদন্ত চলাকালীন সময়ে কোনো গুরুত্বপূর্ণ বা বিশেষ সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করার প্রক্রিয়া বর্ণিত আছে। 43 বিচারাধীন মামলার নালিশি ভূমি বিবাদী তৃতীয় ব্যক্তির নিকট হস্তান্তর করার পর বাদী বিক্রি লাভ করলে উক্ত তৃতীয় ব্যক্তির অবস্থান কি হবে? সঠিক উত্তর হ তিনি বিক্রির অধীনে থাকবেন। ব্যাখ্যা সম্পত্তি হস্তান্তর আইন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এর 52 ধারা রেসপন্ডেন্স বিচারাধীন মামলা নীতি অনুযায়ী মামলা চলাকালীন কোন সম্পত্তি হস্তান্তর করা হলে উক্ত দলিলের ক্রেতা মামলার চূড়ান্ত রায়ের বা বিক্রির বাধ্যবাধকতার অধীনে থাকবেন। 44 একটি ফৌজদারি মামলার প্রসিডিংস কখন শুরু হয়? সঠিক উত্তর হ্যাঁ আসামির বিরুদ্ধে প্রসেস ইস্যু হলে। ব্যাখ্যা ম্যাজিস্ট্রেট কোনো অপরাধের আমাল কগনিজেন্স নেওয়ার পর যখন আসামির বিরুদ্ধে সমন বা ওয়ারেন্ট প্রসেস ইস্যু করেন তখন থেকে আদালতের আনুষ্ঠানিক বিচারক কার্যক্রম বা জুডিশিয়াল প্রসিডিংস শুরু হয়েছে বলে গণ্য হয়। 45 দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এ ব্যবহৃত কিন্তু সংজ্ঞায়িত নয় এমন শব্দের ক্ষেত্রে এর সংজ্ঞা অনুসৃত হবে। সঠিক উত্তর হ্যাঁ দ্য পিনাল কোড 1860। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধির 4 ধারা অনুযায়ী এই কার্যবিধিতে ব্যবহৃত কিন্তু সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি এমন যেকোনো শব্দের সংজ্ঞা বা অর্থ দণ্ডবিধি পিনাল কোড অনুযায়ী নির্ধারিত হবে। 46
একটি দখল পুনরুদ্ধারের মামলায় রায় ঘোষণার তারিখে 1 নম্বর বাদী মৃত্যুবরণ করে। এই পরিস্থিতিতে কোনটি সঠিক? সঠিক উত্তর গ। কোন কারণ মোকাম ছাড়াই রায় ঘোষণা করা যাবে, যেন 1 নম্বর বাদী মৃত্যুবরণের পূর্বেই রায় ঘোষণা করা হচ্ছে। ব্যাখ্যা: সিপিসি 22 আদেশের 6 বিধি অনুযায়ী মামলার চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পর কিন্তু রায় ঘোষণার পূর্বে কোনো পক্ষের মৃত্যু হলে মামলাটি বাতিল বা অবৈধ হয় না। আদালত কায়েম মোকাম ছাড়াই রায় দিতে পারে এবং এটি মৃত্যুর পূর্বেই দেওয়া হয়েছে বলে গণ্য হয়। 47 কোন ক্ষেত্রে তামাদি মেয়াদ সর্বনিম্ন? সঠিক উত্তর হ। জারি মোকদ্দমা। ব্যাখ্যা: অপশনগুলোর মধ্যে সাধারণ দেওয়ানি মামলার বিক্রি জারির তামাদি 3 বা 12 বছর এবং স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা 6 মাস বা 12 বছর। তবে তামাদি আইনের বিভিন্ন অনুচ্ছেদ ও বিশেষ আইনের নিরিখে কিছু নির্দিষ্ট অন্তর্বর্তীকালীন জারি বা বিশেষ আবেদনের তামাদি অত্যন্ত স্বল্প মেয়াদের, যেমন 30 বা 90 দিন হয়ে থাকে। 48 একটি আপিল দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনায় বাদ যাবে। সঠিক উত্তর হ। দায়ের ও বিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময়। ব্যাখ্যা: তামাদি আইনের 12(2) ধারা অনুযায়ী কোনো আপিল, রিভিশন বা রিভিউ আবেদনের তামাদির মেয়াদ গণনার সময় যা রায় বা বিক্রির বিরুদ্ধে আপিল করা হচ্ছে তার প্রত্যেকটি অনুমতি বা জাবেদা নকল সার্টিফাইড কপি তুলতে যে সময়টুকু লেগেছে তা মোট মেয়াদ থেকে বাদ এক্সক্লুড যাবে। ঊনপঞ্চাশ পণ্যে চুরির উপাদান। সঠিক উত্তর ক। অসৎ উদ্দেশ্য। ব্যাখ্যা: দণ্ডবিধি 378 ধারা অনুযায়ী চুরির অন্যতম প্রধান এবং অপরিহার্য উপাদান হল অসৎ উদ্দেশ্য বা dishonest intention, কাউকে অন্যায়ভাবে লাভবান বা ক্ষতিগ্রস্ত করার মানসিকতা। 50 The Code of Civil Procedure 1908 অনুযায়ী প্লিডিংস এ কি থাকবে? সঠিক উত্তর ক। ঘটনার বর্ণনা। ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধি সিপিসি 6 আদেশের 2 বিধি অনুযায়ী প্লিডিংস আরজি ও জবাব এই কেবল বস্তুনিষ্ঠ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ স্টেটমেন্ট অফ ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকবে। কোনো সাক্ষ্য এভিডেন্স বা আইনের ব্যাখ্যা উল্লেখ করা যাবে না। 51 অভিযোগ গঠনের শুনানির সময় কোনটি বিবেচনায় নেওয়া যায় না? সঠিক উত্তর হ। আসামির দাখিলকৃত দলিলাদি। ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির 241 ক বা 265 ঘ ধারা অনুযায়ী চার্জ বা অভিযোগ গঠনের শুনানির সময় আদালত কেবল রাষ্ট্রপক্ষের মামলার নথি, প্রাথমিক তথ্য বিবরণী, পুলিশ রিপোর্ট এবং তদীয় নথিপত্র বিবেচনা করেন। এই পর্যায়ে আসামির নিজস্ব দলিলাদি বা ডিফেন্স এভিডেন্স বিবেচনা করার সুযোগ নেই। 52 নিচের কোন উক্তিটি সঠিক নয়? সঠিক উত্তর ক। অনধিক 2 বছর কারাদণ্ড রয়েছে এরূপ সব অপরাধ আমলযোগ্য। ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির 2য় তফসিল অনুযায়ী 2 বছর বা তার কম মেয়াদের অনেক অপরাধও আমলযোগ্য কগনিজেবল হতে পারে। তাই অনধিক 2 বছর কারাদণ্ড রয়েছে এরূপ সব অপরাধ আমলযোগ্য উক্তিটি ভুল।
বাকি অপশনগুলো আইনিভাবে সঠিক। 53, বিচারক আদালত কারাদণ্ডাদেশ দেওয়ার পরও আসামিকে ক্ষেত্রবিশেষে জামিন দিতে পারে যদি কারাদণ্ডাদেশ অনধিক বছরের হয়। সঠিক উত্তর ক। 1 ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধির 426 2 ক ধারা অনুযায়ী কোনো আদালত কোনো আসামিকে অনধিক 1 বছরের কারাদণ্ড দিলে এবং আসামি আপিল করার ইচ্ছা প্রকাশ করলে আপিল দায়ের করার সুবিধার্থে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারেন। 54, যে ক্ষেত্রে অর্থদণ্ডের সর্বোচ্চ সীমা উল্লেখ থাকে না সেক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ হবে। সঠিক উত্তর হ। অসীম কিন্তু মাত্রাতিরিক্ত নয়। ব্যাখ্যা দণ্ডবিধির 63 ধারা অনুযায়ী যে অপরাধের ক্ষেত্রে জরিমানার কোনো নির্দিষ্ট সর্বোচ্চ সীমা আইনে উল্লেখ নেই সেখানে আদালত অসীম আনলিমিটেড জরিমানা করতে পারেন, তবে তা কোনোভাবেই মাত্রাতিরিক্ত বা অযৌক্তিক এক্সেসিভ হওয়া যাবে না। 55, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর 173 1 ধারা অনুসারে পুলিশ রিপোর্ট দাখিলের পরও কি হতে পারে? সঠিক উত্তর হ। অধিকতর তদন্ত। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধির 173 3 ধারা বা প্রচলিত আইনি ধারা অনুযায়ী পুলিশ চূড়ান্ত রিপোর্ট বা চার্জশিট দাখিল করার পরেও আদালতের অনুমতি সাপেক্ষে বা সহযোগে মামলার অধিকতর তদন্ত ফার্দার ইনভেস্টিগেশন চালিয়ে যেতে পারে এবং সম্পূরক চার্জশিট দিতে পারে। 56, 5 জন ব্যক্তি কর্তৃক ব্যাংক ডাকাতির সময় ক্যাশিয়ার বাধা দিলে ডাকাতদের একজন তাকে গুলি করে হত্যা করে। এখানে খুনের দায় কার উপরে বর্তাবে? সঠিক উত্তর গ। প্রত্যেকের উপর। ব্যাখ্যা দণ্ডবিধির 396 ধারা অনুযায়ী যদি 5 বা ততোধিক ব্যক্তি যৌথভাবে ডাকাতি করার সময় তাদের যেকোনো একজন ডাকাতি স্থলেই খুন সংগঠন করে তবে ওই ডাকাতিতে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি সমানভাবে খুনের দায়ে দায়ী হবেন। 57, কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির পরিচয় ধারণ করে প্রতারণা করলে অপরাধটিকে বলি? সঠিক উত্তর ঘ। ছদ্মবেশে প্রতারণা। ব্যাখ্যা দণ্ডবিধির 416 ধারা অনুযায়ী কোন ব্যক্তি যদি অন্য কোনো জীবিত বা মৃত বাস্তব বা কাল্পনিক ব্যক্তির পরিচয় ধারণ করে প্রতারণা করে তবে তাকে ছদ্মবেশে প্রতারণা বা চিটিং বাই পার্সনেশন বলা হয়। 58, একটি ফৌজদারি মামলা বিচারের সর্বশেষ কোন পর্যায়ে অভিযোগ সংশোধন করা যায়? সঠিক উত্তর গ। রায় ঘোষণার পূর্ব পর্যন্ত। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধির 227 ধারা অনুযায়ী আদালতের রায় বা জাজমেন্ট ঘোষণা করার পূর্ব পর্যন্ত before judgment is pronounced যেকোনো পর্যায়ে আদালত চার্জ বা অভিযোগ পরিবর্তন বা সংশোধন করতে পারেন। 59, একটি মামলায় সর্বোচ্চ কতজন সাক্ষী আনা যাবে? সঠিক উত্তর ঘ। সুনির্দিষ্ট কোন সংখ্যা নির্ধারিত নেই। ব্যাখ্যা সাক্ষ্য আইনের 134 ধারা অনুযায়ী কোন বিষয় বা অপরাধ প্রমাণের জন্য আইনে নির্দিষ্ট কোন সংখ্যার সাক্ষীর প্রয়োজন নেই। No particular number of witnesses shall in any case be required. মামলার গুণের ওপর বিচার নির্ভর করে সংখ্যার ওপর নয়। 7, নিচের কোন উক্তিটি সঠিক? সঠিক উত্তর ঘ। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পিনাল কোড 1860 302 ধারায় দণ্ডনীয় খুনের মামলা আমলে নিতে পারেন। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধির 190 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যেকোনো আমলযোগ্য অপরাধের যার মধ্যে খুনও অন্তর্ভুক্ত প্রাথমিক আমল কগনিজেন্স গ্রহণ করতে পারেন যদিও পরবর্তীতে বিচারের জন্য মামলাটি দায়রা আদালতে সেশনস কোর্ট পাঠাতে হয়। 61,
The specific relief act 1877 6 ধারায় সংজ্ঞায়িত হয়েছে। সঠিক উত্তর হ। consequential relief ব্যাখ্যা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় সুনির্দিষ্ট প্রতিকারের প্রকারভেদ রয়েছে এবং ধারা 6 এ নিরোধক প্রতিকার preventive relief এর কথা বলা হলেও সামগ্রিকভাবে এই আইনের আলোকে ধারা 6 এবং 42 ধারার সাথে মিলিয়ে পরিণামমূলক প্রতিকার বা consequential relief এর ধারণা স্পষ্ট করা হয়। বিকল্প পর্যালোচনা করলে প্রশ্নটি মূলত প্রতিকারের ধরন সম্পর্কিত। 62 দেওয়ানি মামলা চলমান অবস্থায় বিবাদী নালিশি সম্পত্তি হস্তান্তরের উদ্যোগ নিল বাদীর কি করণীয়? সঠিক উত্তর গ। রায় ঘোষণার পূর্বে সম্পত্তি ক্রয় করার দরখাস্ত করতে পারে বা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। ব্যাখ্যা দেওয়ানি কার্যবিধির 39 আদেশ অস্থায়ী নিষেধাজ্ঞা অনুযায়ী সম্পত্তি যাতে হস্তান্তর না হয় সেজন্য নিষেধাজ্ঞা চাওয়া যায় অথবা 38 আদেশের 5 বিধি অনুযায়ী রায় হোক। ব্যাখ্যা দেওয়ানি কার্যবিধির 39 আদেশ অস্থায়ী নিষেধাজ্ঞা অনুযায়ী সম্পত্তি যাতে হস্তান্তর না হয় সেজন্য নিষেধাজ্ঞা চাওয়া যায় অথবা 38 আদেশের 5 বিধি অনুযায়ী রায় ঘোষণার পূর্বে সম্পত্তি ক্রয়ে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট আবেদন করা যায়। হস্তান্তরের সরাসরি উদ্যোগ ঠেকাতে নিষেধাজ্ঞা বা ক্রয় উপযুক্ত আইনি পদক্ষেপ। 63 The Specific Relief Act 1877 এর 11 ধারায় আদেশ প্রদান করা যায় যদি সঠিক উত্তর গ। উপরের সবগুলো ব্যাখ্যা 11 ধারা অনুযায়ী কোন স্থাবর সম্পত্তি নয় বরং কোন নির্দিষ্ট স্থাবর বা অস্থাবর নির্দিষ্টভাবে অস্থাবর সম্পত্তি দাবিদারকে ফেরত দেওয়ার আদেশ দেওয়া যায় যদি বিবাদী বাদীর ট্রাস্টি বা এজেন্ট হয় আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয় কিংবা ক্ষতি নির্ধারণ করা অত্যন্ত দুঃসাধ্য হয়। 64 কথা বলতে অক্ষম সাক্ষী লিখিত সাক্ষ্যকে কি ধরনের সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে? সঠিক উত্তর ক। মৌখিক সাক্ষ্য। ব্যাখ্যা সাক্ষ্য আইনের 119 ধারা অনুযায়ী কোন বোবা বা কথা বলতে অক্ষম সাক্ষী যদি আদালতের সামনে লিখে বা ইশারা ইঙ্গিতের মাধ্যমে তার সাক্ষ্য প্রদান করেন তবে সেই সাক্ষ্যকে মৌখিক সাক্ষ্য oral evidence হিসেবে গণ্য করা হবে। 65 The Code of Civil Procedure 1908 এর 152 ধারা অনুযায়ী সংশোধন করা যায়। সঠিক উত্তর রায় ডিক্রি ও আদেশ। ব্যাখ্যা সিপিসি বা 152 ধারা অনুযায়ী আদালত তার নিজের দেওয়া যে কোনো রায় ডিক্রি বা আদেশের মধ্যে থাকা অনিচ্ছাকৃত ক্লারিক্যাল বা গাণিতিক ভুলসমূহ ক্লারিক্যাল or arithmetical mistakes যে কোনো সময় সংশোধন করতে পারেন। 66 সরকারের বিরুদ্ধে দখলজনিত সত্ত্বের দাবি প্রতিষ্ঠায় বাদীকে কত বছরের নিরবচ্ছিন্ন দখল প্রমাণ করতে হয়? সঠিক উত্তর হ। 7 ব্যাখ্যা তামাদি আইনের প্রথম তফসিলের 149 অনুচ্ছেদ অনুযায়ী সরকারের বিরুদ্ধে কোন স্থাবর সম্পত্তির প্রতিকূল দখল অ্যাডভার্স পজেশন বা সত্ত্ব দাবি করতে হলে কমপক্ষে 7 বছর নিরবচ্ছিন্নভাবে দখলে থাকার প্রমাণ দেখাতে হয়। 67 The Evidence Act 1872 এর 8 ধারা অনুসারে কোনটি প্রাসঙ্গিক? সঠিক উত্তর হ। উপরের সবগুলো। ব্যাখ্যা সাক্ষ্য আইনের 8 ধারা অনুযায়ী যে কোনো মামলার বিচার্য বিষয়ক তথ্য বা বিপক্ষে উদ্দেশ্য মোটিভ প্রস্তুতি
প্রিপারেশন এবং পূর্ববর্তী বা পরবর্তী আচরণ, প্রিভিয়াস or subsequent conduct, অত্যন্ত প্রাসঙ্গিক। 68 দ্য পিনাল কোড 1860 11 ধারা অনুযায়ী ব্যক্তি পার্সন শব্দের পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হবে। সঠিক উত্তর ঘ। উপরের সবগুলো ব্যাখ্যা দণ্ডবিধির 11 ধারা অনুযায়ী। ব্যক্তি বা পার্সন শব্দের মধ্যে যে কোনো কোম্পানি, সমিতি অথবা কোনো ব্যক্তি সমষ্টি, তা নিবন্ধিত বা রেজিস্ট্রিকৃত হোক বা না হোক, এবং যে কোনো জীবন্ত মানুষ অন্তর্ভুক্ত হবে। 69 দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 5 ধারায় বিলম্ব মার্জনার জন্য আবেদন মঞ্জুর করা আদালতের জন্য। সঠিক উত্তর গ। ইচ্ছাধীন, বিবেচনামূলক ব্যাখ্যা। তামাদি আইনের 5 ধারায় সময়ের মেয়াদ বৃদ্ধির বা বিলম্ব মার্জনার কন্ডেনেশন অফ ডিলে আবেদন মঞ্জুর করা আদালতের সম্পূর্ণ নিজস্ব বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। উপযুক্ত কারণ দর্শালেও আদালত তা মঞ্জুর করতে বাধ্য নন। 70 দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 56 ধারা অনুযায়ী কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে না? সঠিক উত্তর ক। যেখানে মামলার বিষয়বস্তুতে আবেদনকারীর কোন ব্যক্তিগত স্বার্থ নেই। ব্যাখ্যা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 56 ধারা অনুযায়ী যে ক্ষেত্রে মামলার বিষয়বস্তুর ওপর আবেদনকারী বা বাদীর কোনো নিজস্ব ব্যক্তিগত স্বার্থ, পার্সোনাল ইন্টারেস্ট, নেই, সেই ক্ষেত্রে আদালত কোনো নিষেধাজ্ঞা, ইনজাংশন, মঞ্জুর করবেন না। 71 আইনজীবীদের পেশাগত অসদাচরণ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির ফোরাম কোনটি? সঠিক উত্তর খ। বার কাউন্সিল ট্রাইব্যুনাল। ব্যাখ্যা। বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার 1972 এর 34 ধারা অনুযায়ী আইনজীবীদের পেশাগত অসদাচরণের প্রফেশনাল মিসকন্ডাক্ট অভিযোগের বিচার ও নিষ্পত্তির জন্য বার কাউন্সিল ট্রাইব্যুনাল বা কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হয়। 72 একজন আইনজীবী তার মক্কেলের সাথে হওয়া পেশাগত যোগাযোগ প্রকাশ করতে পারবেন না, এর বিষয়টি কি নামে পরিচিত? সঠিক উত্তর খ। প্রিভিলেজ কমিউনিকেশন। ব্যাখ্যা। সাক্ষ্য আইনের 126 ধারা অনুযায়ী মক্কেল ও আইনজীবীর মধ্যকার পেশাগত গোপন যোগাযোগ বা পরামর্শ আইনগতভাবে সুরক্ষিত, যা প্রকাশ করা যায় না। এটি প্রিভিলেজ কমিউনিকেশন বা বিশেষাধিকারপ্রাপ্ত যোগাযোগ বলা হয়। 73 দুই বা ততোধিক ব্যক্তি জনসমক্ষে মারামারি করে শান্তি বিঘ্নিত করলে তাকে বলি। সঠিক উত্তর খ। অপরাধ। ব্যাখ্যা। দণ্ডবিধির 159 ধারা অনুযায়ী দুই বা ততোধিক ব্যক্তি কোনো জনসমক্ষে বা পাবলিক প্লেসে মারামারি লিপ্ত হয়ে জনসাধারণের শান্তি বিঘ্নিত করলে সেই অপরাধকে অপরাধ, দাঙ্গা, মারামারি বলা হয়। 74 কোন মোকদ্দমা দায়েরের জন্য কোন সুনির্দিষ্ট সময়সীমা নেই? সঠিক উত্তর গ। বন্টনের মোকদ্দমা। ব্যাখ্যা। বাটোয়ারা বা দখল মামলা পার্টিশন সুট একটি চলমান বা ধারাবাহিক কারণ, কন্টিনিউয়াস কজ অফ অ্যাকশন। সহ শরীকদের মধ্যে সম্পত্তি যৌথ থাকা পর্যন্ত যে কোনো সময় এই মামলা করা যায়। এর কোনো সুনির্দিষ্ট তামাদির মেয়াদ নেই। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার জন্য বিরুদ্ধ পক্ষ কোন পদ্ধতিটি ব্যবহার করতে পারে?
সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। ব্যাখ্যা সাক্ষ্য আইনের এভিডেন্স অ্যাক্ট 155 ধারা অনুযায়ী বিরুদ্ধ পক্ষ কোনো সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার জন্য অন্য পক্ষের সাক্ষ্য পেশ বা সাক্ষীকে ঘুষ নেওয়ার দায় অভিযুক্ত প্রমাণ খ অথবা তার পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান বক্তব্যের অসঙ্গতি বা বৈপরীত্য গ তুলে ধরতে পারে। 76 ফৌজদারি মামলায় আসামি কোন পর্যায়ে অব্যাহতির আবেদন করতে পারবে? সঠিক উত্তর খ চার্জ শুনানির সময়ে। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধি সিআরপিসি 241 গ ধারা ম্যাজিস্ট্রেট আদালত এবং 265 গ ধারা দায়রা আদালত অনুযায়ী অভিযোগ বা চার্জ গঠনের শুনানির সময়ে যদি আদালত দেখেন যে আসামির বিরুদ্ধে মামলার কোনো ভিত্তি নেই, তবে তাকে মামলা থেকে অব্যাহতি ডিসচার্জ দেওয়া হয়। 77 দলিল সংশোধন করার ক্ষেত্রে কার অধিকার খর্ব করা যাবে না? সঠিক উত্তর গ সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জনকারী তৃতীয় ব্যক্তি। ব্যাখ্যা সুনির্দিষ্ট প্রতিকার আইন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 31 ধারা অনুযায়ী কোন দলিল সংশোধনের আদেশ দেওয়ার সময় আদালতকে খেয়াল রাখতে হবে যেন এর ফলে সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে সত্য লাভকারী কোন তৃতীয় পক্ষের bona fide purchaser for value without notice আইনসঙ্গত অধিকার ক্ষুণ্ণ না হয়। 78 নিচের কোন আদেশটি বিক্রি হিসেবে গণ্য হবে? সঠিক উত্তর ঘ আর্জি খারিজের আদেশ। ব্যাখ্যা দেওয়ানি কার্যবিধি সিপিসি 2 ধারায় বিক্রি সংজ্ঞায় স্পষ্ট বলা হয়েছে যে আর্জি প্রত্যাখ্যান বা আর্জি খারিজের আদেশ রিজেকশন অফ ক্লেমস আইনগতভাবে একটি বিক্রি হিসেবে গণ্য হবে। 79 দি এভিডেন্স অ্যাক্ট 1872 এর 41 ধারায় কোন ধরনের অনুমানের কথা বলা হয়েছে? সঠিক উত্তর খ কনক্লুসিভ প্রুফ। ব্যাখ্যা সাক্ষ্য আইনের 41 ধারা অনুযায়ী প্রবেট অ্যাডমিরালটি বিয়ে বা দলীয় বিষয়ক আদালতের চূড়ান্ত রায় বা ডিক্রি হল ওই অধিকার বা পদবীর বিষয়ে একটি চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ। 80 দি এভিডেন্স অ্যাক্ট 1872 এর ডকুমেন্টের সংজ্ঞায় নতুন কোনটি অন্তর্ভুক্ত হয়েছে? সঠিক উত্তর ঘ ডিজিটাল রেকর্ড। ব্যাখ্যা সাক্ষ্য আইনের সাম্প্রতিক সংশোধনীর মাধ্যমে দলিল বা ডকুমেন্ট এর পরিধিতে এবং ধারা 3 এর সংজ্ঞায় ইলেকট্রনিক বা ডিজিটাল রেকর্ডকে ডিজিটাল রেকর্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। 81 কোন পক্ষের উপস্থিতি ছাড়া আদালত কোনো কার্যকর বিক্রি প্রদান করতে পারে না? সঠিক উত্তর খ আবশ্যক পক্ষ। ব্যাখ্যা দেওয়ানি মামলায় আবশ্যক পক্ষ বা নেসেসারি পার্টি হলেন এমন ব্যক্তি যাকে ছাড়া কোনো মামলায় কার্যকর বা চূড়ান্ত বিক্রি বা রায় প্রদান করা আদালতের পক্ষে অসম্ভব। 82 The Code of Criminal Procedure 1898 এর 144 ধারায় প্রদত্ত আদেশ সাধারণত সর্বোচ্চ দণ্ডক থাকবে। সঠিক উত্তর খ 2 মাস। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধির 144 6 ধারা অনুযায়ী 144 ধারার অধীনে ম্যাজিস্ট্রেট কর্তৃক জারিকৃত কোনো আদেশ বা নিষেধাজ্ঞা সরকার কর্তৃক গ্যাজেট নোটিফিকেশন ছাড়া সর্বোচ্চ 2 মাস পর্যন্ত বলবৎ থাকতে পারে। 83 দ্য পিনাল কোড 1860 অনুসারে মানহানির সর্বোচ্চ শাস্তি কি? সঠিক উত্তর ক 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড। ব্যাখ্যা দণ্ডবিধির 500 ধারা অনুযায়ী মানহানি বা ডেফামেশন
এর অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অথবা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড দণ্ডিত করার বিধান রয়েছে। 84 খালাসের রায়ের বিরুদ্ধে নালিশকারী কর্তৃক আপিল দায়েরের তামাদির মেয়াদ কতদিন? সঠিক উত্তর হ 7 দিন। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধির 417 2 ধারা অনুযায়ী কোন নালিশি মামলায় সিআরপিএস আসামি খালাস করুন। সংক্ষুব্ধ নালিশকারী বা ফরিয়াদি এর আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য 7 দিন সময় পাবেন। 85 কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক উত্তর হ আসামি পুলিশ ডায়েরি দেখতে পারবে। ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধির 172 2 ধারা অনুযায়ী মামলার ডায়েরি বা পুলিশ ডায়েরি, কেস ডায়েরি দেখার অধিকার আসামি বা তার আইনজীবীর নেই। এটি কেবল আদালত তার নিজের সহায়তার জন্য ব্যবহার করতে পারেন। সুতরাং এই মুক্তিটি ভুল। 86 দেওয়ানি মামলায় ভুল প্রতিকার চাওয়া বাদী অন্য প্রতিকার পেতে পারে মর্মে প্রমাণিত হলে আদালত সঠিক উত্তর হ শুধুমাত্র দাবিকৃত প্রতিকারই দিতে পারে। ব্যাখ্যা দেওয়ানি আদালতের সাধারণ নিয়ম হল বাদী আর্জিকে সুনির্দিষ্টভাবে যে প্রতিকার দাবি করেছেন রিলিফ ক্লেম আদালত সাধারণত তার বাইরে গিয়ে কোনো প্রতিকার দেন না যদি না আর্জি সংশোধন করা হয়। 87 মৃত্যুকালীন ঘোষণা লাইন ডেক্লারেশন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? সঠিক উত্তর গ বিবৃতিদানকারী ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে। ব্যাখ্যা বাংলাদেশের সাক্ষ্য আইনের 32 1 ধারা অনুযায়ী কোন ব্যক্তি তার মৃত্যুর কারণ বা পরিস্থিতির বিষয়ে যে বিবৃতি দেন তা প্রাসঙ্গিক। আইনগত ধারা ও নজির অনুযায়ী বিবৃতি দেওয়ার সময় তার অবধারিত মৃত্যুর আশঙ্কা না থাকলেও চলে, তবে আদালতে সেটি সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য মূল ব্যক্তির মৃত্যু হওয়া আবশ্যক। বিধানগুলোর গঠন ও মূল অর্থ যাচাই করলে ঘ এটি শুধুমাত্র পুলিশের নিকট প্রদানযোগ্য নয়, ম্যাজিস্ট্রেটের নিকটও দেওয়া যায়, তবে মূল শর্ত হল ব্যক্তির মৃত্যু হওয়া। 88 হাতিনের কোড 1807 অনুসারে সাধারণভাবে এজ এ কনসেন্ট কত? সঠিক উত্তর হ 12 বছর। ব্যাখ্যা দণ্ডবিধির 375 ধারার ধর্ষণ পঞ্চম ব্যতিক্রম বা এক্সেপশন অনুযায়ী নিজের স্ত্রীর ক্ষেত্রে সহমতির বা এইজ কনসেন্ট এর সাধারণ বয়সসীমা 12 বছর হিসেবে উল্লেখ রয়েছে। যদিও নারী ও শিশু নির্যাতন দমন আইনের কারণে এটি এখন বিশেষ ক্ষেত্রে ভিন্ন। 89 কোন জাল দলিল আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপিত হলে উক্ত জালিয়াতির বিরুদ্ধে কে নালিশ দায়ের করতে পারেন? সঠিক উত্তর হ সংশ্লিষ্ট আদালত। ব্যাখ্যা ফৌজদারি কার্ড ব্যাখ্যা ফৌজদারি কার্যবিধির 195 1 গ ধারা অনুযায়ী
আদালতে চলমান কোনো মামলায় যদি কোনো জাল দলিল বা জালিয়াতির ঘটনা ঘটে, তবে সংশ্লিষ্ট আদালত স্বয়ং অথবা আদালতের কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ সেই অপরাধের জন্য সরাসরি মামলা বা নালিশ করতে পারেন না। 90 দ্য পিনাল কোড 1860 এর 95 ধারায় কোন নীতিটি স্বীকৃত? সঠিক উত্তর হ। The law takes no account of trifles. ব্যাখ্যা: দণ্ডবিধির 95 ধারার মূল ভিত্তি হল ল্যাটিন ম্যাক্সিম "The minimus non curat lex", যার অর্থ হল আইন অত্যন্ত তুচ্ছ বা সামান্য বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করে না। The law takes no account of trifles. 91 কোন ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না? সঠিক উত্তর হ। সোলে ডিক্রি। ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধির 96(3) ধারা অনুযায়ী পক্ষগণের সম্মতির ভিত্তিতে বা আপোষের মাধ্যমে যে ডিক্রি, কনসেন্ট ডিক্রি বা সোলে ডিক্রি পাশ করা হয়, তার বিরুদ্ধে কোনো আপিল দায়ের করা যায় না। 92 দি এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে একজন ব্যক্তি কতদিন ধরে নিখোঁজ থাকলে তাকে আইনের দৃষ্টিতে মৃত বলে গণ্য করা হবে? সঠিক উত্তর হ। 7 বছর। ব্যাখ্যা: সাক্ষ্য আইনের 108 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি সম্পর্কে যদি এমন পরিবার বা আত্মীয় স্বজন, যারা স্বাভাবিকভাবে তার খবর পাওয়ার কথা, তারা টানা 7 বছর ধরে কোনো খোঁজ না পান, তবে আইনগতভাবে ধরে নেওয়া হয় যে ওই ব্যক্তি মৃত। 93 বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের ফোরাম কোনটি? সঠিক উত্তর হ। হাইকোর্ট বিভাগ। ব্যাখ্যা: বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার 1972 এর 39 ধারা অনুযায়ী পেশাগত অসদাচরণের দায়ে বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোনো আদেশ দিলে তার বিরুদ্ধে সম্পৃক্ত ব্যক্তি 90 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে, হাইকোর্ট বিভাগে, হাই কোর্ট ডিভিশন আপিল করতে পারেন। 94 ন্যূনতম কত বছর বয়সে একজন ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে? সঠিক উত্তর হ। সুনির্দিষ্ট কোন বয়স নির্ধারিত নেই। ব্যাখ্যা: সাক্ষ্য আইনের 118 ধারা অনুযায়ী সাক্ষ্য দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো ন্যূনতম বয়স নেই। যে কোনো শিশু বা বৃদ্ধ সাক্ষ্য দিতে পারে, যদি সে আদালতের প্রশ্ন বুঝতে পারে এবং তার যৌক্তিক উত্তর দেওয়ার মতো বুদ্ধিমত্তা ও মানসিক সক্ষমতা রাখে। 95 দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর আদেশ 7 বিধি 3 অনুযায়ী আর্জিতে সঠিক উত্তর হ। উপরের সবগুলো। ব্যাখ্যা: সিপিসি 7 আদেশের 3 বিধি অনুযায়ী মামলার বিষয়বস্তু যদি স্থাবর সম্পত্তি হয়, তবে আর্জিতে ওই সম্পত্তির সুনির্দিষ্ট বর্ণনা, পদ, চৌহদ্দি বা সীমানা, হ, এবং প্রযোজ্য ক্ষেত্রে সেটেলমেন্ট জরিপ বা রেকর্ড নম্বর, গ, অবশ্যই উল্লেখ করতে হবে। 96 দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 9 ধারার প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর হ। আইন নিজের হাতে তুলে নেওয়াকে নিরুৎসাহিত করা। ব্যাখ্যা: 9 ধারার স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার মূল উদ্দেশ্যই হল সমাজে শান্তি বজায় রাখা এবং কোনো ব্যক্তি যেন আইনি প্রক্রিয়া ছাড়া গায়ের জোরে কাউকে উচ্ছেদ করে আইন নিজের হাতে তুলে না নেয়, তাকে নিরুৎসাহিত করা। 97 বিবাদী সমন গ্রহণে অস্বীকৃতি জানালে সমনটি কি হিসেবে গণ্য হবে? সঠিক উত্তর তা যথাযথভাবে জারি হয়েছে। ব্যাখ্যা: দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 17 বিধি অনুযায়ী বিবাদী যদি সমন গ্রহণ করতে বা স্বাক্ষর করতে অস্বীকার করেন, তবে সমন জারিগ্রাহক কর্মকর্তা তা দেওয়ালে বা নাটকে জারি করবেন এবং আদালত এটিকে যথাযথভাবে জারি হয়েছে ডিউলি সার্ভড বলে গণ্য করতে পারেন। 98 দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতার ইনহেরেন্ট পাওয়ার
মূল উদ্দেশ্য, সঠিক উত্তর ক। ন্যায়বিচার নিশ্চিত করা এবং আদালতের প্রক্রিয়ার অপব্যবহার রোধ করা। ব্যাখ্যা, দেওয়ানি কার্যবিধির ১৫১ ধারা অনুযায়ী দেওয়ানি আদালতের সহজাত বা অন্তর্নিহিত ক্ষমতার প্রধান উদ্দেশ্যই হল ন্যায়বিচারের উদ্দেশ্য সফল করা, ends of justice, এবং আদালতের আইনি প্রক্রিয়ার অপব্যবহার রোধ করা, prevent abuse of the process of hearing. কোর্ট ৯৯, রেজিস্ট্রিকৃত দলিল বাতিলের ডিক্রির অনুলিপি আদালত কর্তৃক অফিসে প্রেরণের আদেশ দিতে হয়। সঠিক উত্তর খ। সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার। ব্যাখ্যা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারা অনুযায়ী কোন নিবন্ধিত বা রেজিস্ট্রিকৃত দলিল বাতিলের ডিক্রি বা রায় পাস হলে আদালত উক্ত ডিক্রির একটি অনুলিপি বা কপি যে সাব রেজিস্ট্রার অফিসে দলিলটি রেজিস্ট্রি হয়েছিল সেখানে পাঠানোর নির্দেশ দেবেন। ১০০ প্রতিদিন কোড ১৮০৭-এর ৩০৪ ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ হল। সঠিক উত্তর খ। অবহেলাজনিত নরহত্যা। ব্যাখ্যা, দণ্ডবিধির ৩০৪ ক ধারা অনুযায়ী কোন ব্যক্তি যদি কোনো পুষ্করী, বেপরোয়া বা অবহেলামূলক কাজের মাধ্যমে লাশ ও নেগলিজেন্স অ্যাক্ট কারো মৃত্যু ঘটায়, যা অপরাধমূলক নরহত্যার শামিল নয়, তবে তা অবহেলাজনিত নরহত্যা হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। আসসালামু আলাইকুম।